প্রজেক্টের রেকর্ডিংয়ে বিয়ের প্রস্তাব দিল আমার ভাই। আমি হতবাক হয়ে গেলাম যখন আমার ভাই সৌমিক বলল, দিদি, এই নিস্তব্ধতার মতো আমার ভালোবাসা তোমার জন্য অপেক্ষা করছে। আমি জানি আমরা ভাইবোন, কিন্তু আমি তোমাকে স্ত্রী হিসেবে চাই। বিয়ে করো আমাকে। কলেজের প্রজেক্টের জন্য রাতে বাগানে ঝিনি পোকার শব্দ রেকর্ড করছিলাম। সৌমিক টর্চ ধরে আমার সাথে এসেছিল। চারদিকে নিস্তব্ধতা, শুধু পোকার ডাক আর মৃদু বাতাসের শব্দ। হঠাৎ সে রেকর্ডার বন্ধ করে এই কথাগুলো বলল। রেকর্ডার হাত থেকে পড়ে গেল ঘাসের উপর। আমি বিশ্বাস করতে পারছিলাম না নিজের কানকে। সৌমিক আমার পাশে বসে পড়ল, তার হাত আমার হাত খুঁজছিল অন্ধকারে। সৌমিক, তুমি কি বলছো বুঝছ? আমি শিহরিত কণ্ঠে জিজ্ঞেস করলাম। আমি পুরোপুরি সচেতন দিদি। সৌমিক আমার দিকে ঝুঁকে এলো। এই নীরবতায় আমি শুনতে পাচ্ছি আমার হৃদয়ের ধ্বনি। সেখানে শুধু তোমার নাম। টর্চের আলো নিভে গেল। অন্ধকারে আমি শুধু তার উষ্ণ নিঃশ্বাস অনুভব করতে পারছিলাম আমার মুখের কাছে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম অঞ্জলি দেব। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম তন্ময় দেব, বয়স 42 বছর। আমাদের 2 সন্তান, অভিষেক আর মীরা। অভিষেক 18 বছর বয়সী, কলেজে পড়ে। মীরা 10 বছর বয়সী, স্কুলে যায়। আমি যে ঘটনার কথা আজ তোমাদের বলতে যাচ্ছি সেটা আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর এবং রহস্যময় অভিজ্ঞতা। এমন এক অভিজ্ঞতা যার কথা কাউকে বলতে আমার লজ্জা করে, কিন্তু আজ সব গোপনীয়তা ভুলে তোমাদের কাছে খুলে বলবো। গত বছর শীতের একটা সন্ধ্যার কথা। বাড়িতে আমি একা ছিলাম। তন্ময় বিজনেস ট্রিপে গিয়েছিল দুবাই। অভিষেক ক্লাস ট্রিপে গিয়েছিল পুরী আর মীরা ওর বান্ধবীর বাড়িতে স্লিপওভারে গিয়েছিল। আমি খুব একা ফিল করছিলাম, ঘরের সবগুলো লাইট জ্বালিয়ে রেখেছিলাম। রাত তখন 8টা বাজে। হঠাৎ আমার ফোনে একটা কল এলো। নাম্বারটা দেখে আমি চমকে উঠলাম। এটা আমার ভাই সুদীপের নাম্বার, যে 2 বছর আগে একটা সড়ক দুর্ঘটনা মারা গিয়েছিল। আমি ফোনটা ধরতে ভয় পাচ্ছিলাম, কিন্তু কৌতূহল আমাকে ফোন রিসিভ করতে বাধ্য করল। হ্যালো, আমি কাঁপা গলায় বললাম। ওপাশ থেকে কেউ কথা বলল না, কিন্তু একটা ভারী নিঃশ্বাসের শব্দ শুনতে পেলাম। শব্দটা আমার ভাইয়ের নিঃশ্বাসের শব্দের মতোই লাগল। আমার বুকে ধড়ফড় করতে লাগল। কে কে বলছেন? আমি জিজ্ঞেস করলাম। অঞ্জু। খুব হালকা আওয়াজে কেউ যেন ডাকল। এটা সুদীপের ডাকা আমার ডাকনাম। আমি শিউরে উঠলাম। কিভাবে সম্ভব? এটা কি কোনো প্র্যাঙ্ক, নাকি আসলেই সুদীপ? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। দরজা খোলো। সেই কণ্ঠ বলল, তারপর লাইন কেটে গেল। আমি অবাক হয়ে ফোনের দিকে তাকিয়ে রইলাম। দরজা খুলতে বলল কেন? কার দরজা? আমি নার্ভাস হয়ে উঠলাম। ফোনটা আবার বাজতে শুরু করল, একই নাম্বার। আমি এবার রিসিভ করলাম না। এটা পাগলামি। মৃত লোকেরা ফোন করে না, আমি নিজেকে বোঝাতে চেষ্টা করলাম। সেই মুহূর্তে আমার বাড়ির ডোরবেল বেজে উঠল। আমি চমকে উঠলাম। বাইরে তাকালাম, ঘন কুয়াশা দেখা যাচ্ছে। কে আসতে পারে এই সময়ে? আমি দরজার দিকে ধীরে ধীরে এগোলাম। আবার ডোরবেল বাজল। আমি দরজায় গিয়ে পিপোহোল দিয়ে দেখলাম, কিন্তু বাইরে কেউ নেই। পিপোহোলে শুধু কুয়াশা দেখা যাচ্ছে। কে? আমি জিজ্ঞেস করলাম, কিন্তু কোনো উত্তর পেলাম না। আমি দরজা খুললাম না। পরিবর্তে আমি ফোন নিয়ে নিরাপত্তা কর্মীকে কল করার চেষ্টা করলাম। আমরা একটা গেটেড কমিউনিটিতে থাকি, সেখানে 2-4 ঘন্টা নিরাপত্তা থাকে। কিন্তু অদ্ভুতভাবে ফোনে নেটওয়ার্ক নেই। ল্যান্ডলাইনও কাজ করছে না। আবার ডোরবেল বাজল, এবার আরও জোরে। আমি আমার ব্যাক ডোর দিয়ে বের হওয়ার কথা ভাবলাম। কিন্তু ঠিক তখনই পেছন থেকে একটা শব্দ শুনলাম, যেন কেউ জানালা টোকা দিচ্ছে। আমি চারদিকে তাকালাম। আমার দরজা জানালা সব বন্ধ ছিল। তাহলে শব্দটা কোথা থেকে আসছে? সুদীপ, তুমি কি আসলেই আছো? আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম। কোনো উত্তর নেই, কিন্তু আমি অনুভব করলাম ঘরের তাপমাত্রা হঠাৎ কমে গেছে। আমার দাঁত কিটকিট করতে লাগল। আমি রান্নাঘরে গিয়ে একটা ছুরি নিলাম। এটা আমাকে কিছুটা নিরাপদ বোধ করাবে ভেবেছিলাম।
কিন্তু ঠিক তখনই সমস্ত লাইট নিভে গেল। পুরো বাড়ি অন্ধকার হয়ে গেল। আমি ভয়ে চেঁচিয়ে উঠলাম। আমার ফোনের ফ্ল্যাশলাইট অন করলাম, কিন্তু সেটাও কাজ করছে না। আমি অন্ধকারে দাঁড়িয়ে আছি, হাতে ছুরি। অঞ্জু! আমার ঠিক পেছন থেকে শব্দটা এলো। আমি শিউরে উঠলাম। এটা সুদীপের গলা, কোনো সন্দেহ নেই। অঞ্জু! আমাকে সাহায্য করো। আমি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু আমি অনুভব করতে পারছি কেউ আমার খুব কাছে দাঁড়িয়ে আছে। সুদীপ, তুমি? আমি ফিসফিস করে বললাম। তুমি আমাকে বাঁচাতে পারো? গলাটা বলল। কিভাবে? তুমি তো। আমি শব্দ খুঁজে পাচ্ছিলাম না। মৃত নই গু। সে বলল, আমি ফাঁদে পড়ে আছি গু। কি বলছো তুমি? কি ফাঁদ? কোথায়? আমি জিজ্ঞেস করলাম। বেসমেন্টে। আমাদের পুরনো বাড়ির বেসমেন্টে। সেখানে যাও। হঠাৎ লাইট ফিরে এলো। আমি চারদিকে তাকালাম। কেউ নেই। আমি একা। আমার ফোন আবার বাজতে লাগল, এবার তন্ময়ের নাম্বার। আমি উত্তেজিত হয়ে ফোন ধরলাম। তন্ময়! আমি প্রায় চিৎকার করে উঠলাম। হ্যালো অঞ্জলি? কি হয়েছে? তুমি ঠিক আছো? তন্ময় চিন্তিত গলা জিজ্ঞেস করল। আমি হাঁপাতে হাঁপাতে সব বললাম। সে আমাকে শান্ত করার চেষ্টা করল। অঞ্জলি, তুমি ঘুমিয়ে পড়েছিলে হয়তো। এটা একটা দুঃস্বপ্ন, তন্ময় বলল। না না, আমি ঘুমাইনি। এটা বাস্তব ছিল। আমি সুদীপের গলা শুনেছি। সে বলল সে আমাদের পুরনো বাড়ির বেসমেন্টে আটকা পড়েছে। আমি জোর দিয়ে বললাম। অঞ্জলি, তুমি জানো সেটা অসম্ভব। সুদীপ মারা গেছে। আর আমাদের পুরনো বাড়িতে কোনো বেসমেন্ট নেই, তন্ময় যুক্তি দিল। আমি থমকে গেলাম। ঠিকই তো। আমাদের পুরনো বাড়িতে কোনো বেসমেন্ট ছিল না। আমি কিছুটা শান্ত হলাম। হয়তো আমি সত্যিই একটা দুঃস্বপ্ন দেখেছিলাম। কিন্তু পরদিন সকালে আমার ফোনে একটা টেক্সট মেসেজ এলো, বেসমেন্টে যাও। তুমি জানো না, কিন্তু সেটা আছে গু। নাম্বারটা আবার সুদীপের। আমি ফোনটা দেখে শিউরে উঠলাম। এরপর থেকে আমি ভাবনায় পড়ে গেলাম। কি করব না। আমাদের পুরনো বাড়িটা এখন আমাদের নেই। আমরা সেটা বিক্রি করে দিয়েছি একটা রিয়েল এস্টেট কোম্পানিকে, যারা সেটা ভেঙে সেখানে একটা শপিং মল বানাচ্ছে। কিন্তু নির্মাণ কাজ এখনও শুরু হয়নি। তাই বাড়িটা এখনও দাঁড়িয়ে আছে, খালি অবস্থায়। আমি সিদ্ধান্ত নিলাম যে আমি যাব। যদি সত্যিই কিছু থাকে, আমি সেটা দেখব। আর যদি না থাকে, তাহলে আমি নিশ্চিত হব যে আমি পাগল হয়ে যাচ্ছি না। পরদিন সকালে বাচ্চাদের স্কুলে পাঠানোর পর আমি পুরনো বাড়ির দিকে রওনা দিলাম। এটা শহরের অন্য প্রান্তে, প্রায় ১-৫ কিলোমিটার দূরে। যখন আমি পৌঁছালাম, দেখলাম বাড়িটা আগের মতোই আছে, কিন্তু এখন অনেক পুরনো এবং জীর্ণ দেখাচ্ছে। চারদিকে ঘাস বড় হয়ে গেছে, দেয়ালে অনেক ফাটল ধরেছে। আমি গাড়ি পার্ক করে বাড়ির দিকে এগোলাম। মূল দরজা তালাবদ্ধ ছিল, কিন্তু পেছনের দরজা খোলা পেলাম। বাড়ির ভেতরে ঢুকতেই একটা পুরনো, নোংরা গন্ধ নাকে এলো। পুরনো বাড়ি, ধুলো আর কিছু নোংরা গন্ধের মিশ্রণ। আমি টর্চ বের করে অন্ধকার করিডোর ধরে এগোতে লাগলাম। বাড়িটা একদম খালি, কোনো আসবাবপত্র নেই। আমি সারা বাড়ি খুঁজলাম, কিন্তু কোথাও কোনো বেসমেন্টের চিহ্ন পেলাম না। হতাশ হয়ে আমি ভাবলাম, হয়তো আমি সত্যিই পাগল হয়ে যাচ্ছি। এমন সময় আমার মনে পড়ল, বাড়ির পেছনের দিকে আমাদের একটা স্টোরেজ রুম ছিল। সেটা কিছুটা বাড়ির দেয়ালের ভেতরে ঢুকেছিল। আমি সেখানে গেলাম। স্টোরেজ রুমের দরজা বন্ধ ছিল। আমি দরজার হ্যান্ডেল ধরে টানলাম, কিন্তু দরজা খুলল না। আমি আবার চেষ্টা করলাম, এবার জোরে। দরজা খুলে গেল। স্টোরেজ রুমের মেঝে ধুলো আর মাকড়সার জালে ঢাকা। কিন্তু অদ্ভুতভাবে মেঝের মাঝখানে একটা বট কার্পেট ছিল। এটা অদ্ভুত, কারণ বাড়ির বাকি সব জিনিসপত্র সরিয়ে নেওয়া হয়েছে। এই কার্পেটটা কেন এখানে আছে? আমি কার্পেটটা সরিয়ে ফেললাম। তার নিচে মেঝেতে একটা ট্র্যাপডোর। আমি অবাক হয়ে সেটার দিকে তাকিয়ে রইলাম। এতদিন আমরা এই বাড়িতে থেকেছি, কিন্তু কখনো জানতাম না যে এখানে একটা ট্র্যাপডোর আছে। আমার হাত কাঁপছিল, কিন্তু আমি সাহস করে ট্র্যাপডোরের রিং ধরে টানলাম। সেটা খুলে গেল। নিচে অন্ধকার সিঁড়ি দেখা যাচ্ছে। আমি টর্চ জ্বালিয়ে সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। সিঁড়ি দিয়ে নেমে আমি একটা অন্ধকার বেসমেন্টে পৌঁছালাম। বেসমেন্টটা বেশ বড়, প্রায় আমাদের পুরো বাড়ির সাইজের।
টর্চের আলো আমি দেখলাম বেসমেন্টের দেয়ালে অনেক পুরনো ফটো, অদ্ভুত চিহ্ন আর লেখা টাঙানো। আমি ধীরে ধীরে এগোতে লাগলাম। বেসমেন্টের শেষ দিকে আমি দেখলাম একটা ডেস্ক, তার উপর অনেক পুরনো কাগজপত্র। আমি সেগুলো দেখতে লাগলাম। এগুলো সব আমার দাদার হাতের লেখা। আমি আরও ভালো করে দেখলাম এগুলো সব গবেষণার নোট। কিসের গবেষণা? আমি পরে দেখলাম পরজীবন অন্বেষণ, মৃত্যু থেকে ফেরা গি। আমি অবাক হয়ে পড়তে লাগলাম। দাদা লিখেছেন যে তিনি একটা পদ্ধতি আবিষ্কার করেছেন যার মাধ্যমে মৃত মানুষের আত্মা আবার এই পৃথিবীতে ফিরে আসতে পারে। এটা কি সম্ভব? নাকি দাদা পাগল হয়ে গিয়েছিলেন? হঠাৎ আমার পেছন থেকে একটা শব্দ এলো। আমি চমকে উঠে ঘুরে দাঁড়ালাম, টর্চের আলো সেদিকে ফেললাম। কিন্তু কেউ নেই। সুদীপ, আমি ডাকলাম। তুমি কি এখানে আছো? কোনো উত্তর নেই। আমি আবার কাগজগুলো পড়তে লাগলাম। দাদা লিখেছেন যে তিনি এই পদ্ধতি একবার সফলভাবে প্রয়োগ করেছিলেন, কিন্তু সেটা কিছুটা ভুল হয়ে গিয়েছিল। তিনি যে আত্মাকে ফিরিয়ে এনেছিলেন সেটা তার নিজের আত্মা হওয়ার কথা ছিল না। কিন্তু এই মুহূর্তে আমি পেছন থেকে একটা ঠান্ডা স্পর্শ অনুভব করলাম আমার কাঁধে। আমি চিৎকার করে উঠতে যাচ্ছিলাম, কিন্তু কেউ আমার মুখ চেপে ধরল। আমি দেখলাম একটা কালো ছায়া আমার সামনে দাঁড়িয়ে আছে। চিৎকার করো না আগে, ছায়াটা বলল। এটা একটা মেয়ের গলা, সুদীপের নয়। আমি নড়াচড়া করার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। ছায়াটা আমার হাত থেকে টর্চ নিয়ে নিল এবং সেটা নিজের মুখের দিকে ধরল। আমি যা দেখলাম তা বিশ্বাস করতে পারছিলাম না। এটা আমার দাদির মুখ। দাদি, যিনি প্রায় ৪০ বছর আগে মারা গিয়েছিলেন। দাদি, আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। হ্যাঁ অঞ্জলি, আমি তোমার দাদি। সে বলল, আমি জানি তুমি ভয় পেয়েছ। কিন্তু আমি তোমাকে আঘাত করব না গি। কিন্তু তুমি তো মারা গেছো গু। হ্যাঁ, কিন্তু তোমার দাদা আমাকে ফিরিয়ে এনেছিলেন। তার পদ্ধতি সফল হয়েছিল, কিন্তু সেটা তার নির্দিষ্ট করা আত্মা ছিল না। তার বদলে আমি ফিরে এসেছিলাম, দাদি বলল। কিন্তু কেন? কেন সুদীপ আমাকে এখানে পাঠালো? আমি জিজ্ঞেস করলাম। কারণ সুদীপ সত্যিই মারা যায়নি, দাদি বলল। আমি অবাক হয়ে দাদির দিকে তাকালাম। কি বলছো তুমি? সুদীপ এখনও বেঁচে আছে, কিন্তু সে আর মানুষ নেই, দাদি বলল। তোমার দাদা তার প্রযোগের ফলে একটা পোর্টাল খুলে ফেলেছিলেন। একটা পোর্টাল যা এই পৃথিবী আর পরলোকের মধ্যে। পোর্টালটা এখনও খোলা আছে, ঠিক এই বেসমেন্টে গু। কিন্তু আমি তো পোর্টাল দেখতে পাচ্ছি না, আমি বললাম চারিদিকে তাকিয়ে। পোর্টালটা সবসময় দেখা যায় না। শুধুমাত্র নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট অবস্থায় সেটা খোলে, দাদি বলল। আজ রাতে সেটা খুলবে গি। সুদীপ? সে কোথায়? আমি জিজ্ঞেস করলাম। সে পোর্টালের উপারে আটকা পড়েছে। সে না জীবিত না মৃত, দুই অবস্থার মাঝখানে। তোমার দাদার পদ্ধতির একটা পার্শ্ব প্রতিক্রিয়া এটা। তিনি জানতেন না যে এমন হবে। যখন তার প্রযোগ করার সময় সুদীপ বেসমেন্টে ছিল, সে পোর্টালের মধ্যে ঢুকে পড়ে আমার মাথা ঘুরতে লাগল। এটা অবিশ্বাস্য ছিল। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমি আমার মৃত দাদির সাথে কথা বলছি, যিনি আমাকে বলছেন যে আমার ভাই, যাকে আমি মৃত ভেবেছিলাম, আসলে কোনো অদ্ভুত পোর্টালের উপারে আটকা পড়েছে। এটা অসম্ভব, আমি বললাম। আমি জানি এটা বিশ্বাস করা কঠিন, দাদি বলল, কিন্তু তোমাকে বিশ্বাস করতে হবে। আর শুধু তুমিই সুদীপকে বাঁচাতে পারো গো। আমি? কেন আমি জিজ্ঞেস করলাম। কারণ তোমার মধ্যে আমাদের পরিবারের রক্ত বয়ে চলেছে। আমাদের পরিবারের একটা বিশেষ ক্ষমতা আছে, যা তোমার দাদা আবিষ্কার করেছিলেন। সেই ক্ষমতা ব্যবহার করে তুমি পোর্টাল খুলতে পারো এবং সুদীপকে ফিরিয়ে আনতে পারো গো। কিন্তু আমি কি করে সেটা করব? আমি জিজ্ঞেস করলাম। আমি তোমাকে শেখাবো, দাদি বলল। কিন্তু আমাদের কাছে খুব কম সময় আছে। পূর্ণিমার রাত আজ, এবং পোর্টাল শুধু আজ রাতে খুলবে গু। দাদি আমাকে বেসমেন্টের আরেকটি অংশে নিয়ে গেল। সেখানে মেঝেতে একটা বড় বৃত্ত আঁকা ছিল, অদ্ভুত চিহ্ন দিয়ে। বৃত্তের মাঝখানে একটা ছোট টেবিল ছিল, তার উপর একটা পুরনো বই। এই বইটা তোমার দাদার, দাদি বলল। এতে সমস্ত নির্দেশনা আছে গু। আমি বইটা খুললাম। সেটা একটা ডায়েরি, দাদার হাতের লেখায় ভরা। আমি পড়তে শুরু করলাম। আমি একটা উপায় আবিষ্কার করেছি যার মাধ্যমে আমরা মৃত্যুর পর্দা ভেদ করে দেখতে পারি। এটা একটা প্রাচীন বিজ্ঞান যা হাজার বছর ধরে গোপন ছিল। কিন্তু এটা বিপজ্জনক।
পোর্টাল খোলার সময় কিছু নিয়ম মেনে চলতে হবে, নইলে ভয়ানক পরিণতি হতে পারে। আমি আরও পড়লাম। দাদা লিখেছিলেন যে প্রাচীন মিশরীয়রা এই বিদ্যা জানতেন, কিন্তু এটা ব্যবহার করা বন্ধ করে দিয়েছিলেন কারণ এটা খুব বিপজ্জনক ছিল। পোর্টাল শুধু পূর্ণিমার রাতে খোলা সম্ভব, যখন চাঁদের আলো বৃত্তের উপর পড়ে। আজ রাতে তোমাকে এখানে আসতে হবে, দাদি বলল। আমি তোমাকে সাহায্য করব। কিন্তু সাবধান, এই প্রক্রিয়ায় বিপদ আছে গু। কি বিপদ? আমি জিজ্ঞেস করলাম। পোর্টাল খোলার সময় ওপারের কেউ এপারে আসতে পারে, দাদি বলল। সবাই ভালো নয়। কিছু শক্তি আছে যারা এই পৃথিবীতে আসতে চায়। এবং তারা তোমার শরীর দখল করতে চাইবে গু। আমি ভয় পেয়ে গেলাম। এসব সত্যি? নাকি আমি পাগল হয়ে গেছি? এটা সত্যি, দাদি বলল। আমি জানি এটা বিশ্বাস করা কঠিন। কিন্তু আজ রাতে তুমি নিজের চোখে দেখবে গু। আমি এখন কি করব সেটা বুঝতে পারছিলাম না। একদিকে এটা অবিশ্বাস্য, এতটাই পাগলামি যে আমি নিজেকে বোকা বলে মনে করছিলাম। কিন্তু অন্যদিকে আমি আমার দাদিকে দেখেছি, যিনি ৪০ বছর আগে মারা গিয়েছিলেন। আমি সুদীপের গলা শুনেছি। এগুলো সব কিভাবে ব্যাখ্যা করা যায়? আমি এখন বাড়ি যাব, আমি বললাম। আমার ভাবার সময় দরকার। ঠিক আছে, দাদি বলল। কিন্তু মনে রেখো, আজ রাতেই শেষ সুযোগ। পরের পূর্ণিমা আসতে ১ মাস সময় লাগবে, আর ততদিন সুদীপ হারিয়ে যাবে গু। আমি বাড়ি ফিরে এলাম, মাথা বিভ্রান্তিতে ভরা। আমি কি করব? আমি কি সত্যিই বিশ্বাস করি যে আমার দাদি ফিরে এসেছেন, যে সুদীপ কোনো পোর্টালের উপারে আটকা পড়েছে? নাকি আমি পাগল হয়ে গেছি? সারাদিন আমি এসব ভাবতে লাগলাম। বিকেলে তন্ময় ফোন করল। সে কাল সকালে ফিরে আসছে। আমি তাকে কিছু বললাম না। সে আমাকে পাগল ভাববে। বাচ্চারা স্কুল থেকে ফিরে এলো। আমি তাদের সাথে স্বাভাবিক ব্যবহার করার চেষ্টা করলাম, কিন্তু আমার মন অন্যত্র ছিল। আমি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিলাম। সন্ধ্যা হতে আর কতক্ষণ? রাত ৮টায় বাচ্চারা ঘুমাতে গেল। আমি তাদের ঘুম পাড়িয়ে আমার বেডরুমে এসে বসলাম। আমার সিদ্ধান্ত নিতে হবে। আমি কি যাব? নাকি এটা একটা পাগলামি যা আমি নিজেই তৈরি করেছি? আমি দাদির ফটো দেখতে লাগলাম, যেটা আমার ড্রয়ার থেকে বের করেছিলাম। তিনি খুব সুন্দর ছিলেন, এবং আমি যাকে দেখেছিলাম সে দেখতে হুবহু দাদির মতো। রাত ১টায় আমি সিদ্ধান্ত নিলাম। আমি যাব। বাচ্চারা ঘুমিয়ে আছে, আর আমার নেবারহুডে শান্তি। আমি দ্রুত তৈরি হয়ে নিলাম। কাপড় পরলাম, টর্চ নিলাম, আর আমার ফোন। আমি বাচ্চাদের ঘর থেকে উকি মেরে দেখলাম তারা ঘুমাচ্ছে কিনা। তারপর আমি চুপি চুপি বাড়ি থেকে বের হয়ে গেলাম। রাস্তা খালি ছিল। আমি গাড়ি চালিয়ে পুরনো বাড়ির দিকে রওনা দিলাম। মনে মনে ভাবছিলাম, এটা খুব বোকামি। আমি রাতে একা একটা ভাঙা বাড়িতে যাচ্ছি, কারণ আমি মনে করি আমার মৃত দাদি আমাকে সেখানে যেতে বলেছেন, যাতে আমি আমার ভাইকে বাঁচাতে পারি, যে একটা পোর্টালের উপারে আটকা পড়েছে। এটা শুনলে যে কেউ আমাকে পাগল বলবে। আমি বাড়িতে পৌঁছে গেলাম। রাত তখন প্রায় ১:৪-৫। চাঁদ আকাশে উঠেছে, পূর্ণিমার চাঁদ, উজ্জ্বল এবং বর। আমি গাড়ি থেকে নেমে বাড়ির দিকে তাকালাম। রাতের অন্ধকারে বাড়িটা আরও ভয়ঙ্কর দেখাচ্ছিল। আমি গভীর শ্বাস নিয়ে এগিয়ে গেলাম। পেছনের দরজা দিয়ে আমি ভেতরে ঢুকলাম। ভেতরে অন্ধকার, শুধু চাঁদের আলো জানালা দিয়ে ঢুকছে। আমি টর্চ জ্বালালাম আর ধীরে ধীরে স্টোরেজ রুমের দিকে এগোলাম। রুমে ঢুকে আমি দেখলাম কার্পেট সরানো, ট্র্যাপডোর খোলা। আমি বুঝতে পারলাম দাদি আমার জন্য অপেক্ষা করছেন। আমি সিঁড়ি দিয়ে বেসমেন্টে নামলাম। বেসমেন্টে নেমে আমি দাদিকে খুঁজতে লাগলাম। দাদি, তুমি কি এখানে আছো? এখানে অঞ্জলি, তিনি বললেন। আমি টর্চের আলো সেদিকে ফেললাম। দাদি সেই বৃত্তের পাশে দাঁড়িয়েছিলেন। কিন্তু এবার তিনি একা ছিলেন না। তার পাশে আরও কয়েকজন দাঁড়িয়েছিল, সবাই কালো পোশাক পরা, তাদের মুখগুলো অস্পষ্ট ছায়ায় ঢাকা। এরা কারা? আমি জিজ্ঞেস করলাম, ভয় পেয়ে একটু পেছনে সরে গেলাম। এরা আমার সাহায্যকারী, দাদি বললেন। পোর্টাল খোলার জন্য আমাদের কয়েকজন লোক দরকার গু। আমি সন্দেহজনকভাবে তাদের দিকে তাকালাম। তারা নড়াচড়া করছিল না, মূর্তির মতো দাঁড়িয়েছিল। এবার সময় হয়েছে, দাদি বললেন উপরের দিকে তাকিয়ে। আমিও উপরে তাকালাম। ঠিক আমাদের উপরে একটা বড় জানালা ছিল, যার মধ্য দিয়ে চাঁদের আলো বেসমেন্টে ঢুকছিল। চাঁদের আলো ঠিক বৃত্তের উপর পড়ছিল। তুমি কি করতে হবে জানো? দাদি আমাকে জিজ্ঞেস করলেন।
না, আমি উত্তর দিলাম। দাদি আমার হাত ধরলেন আর আমাকে বৃত্তের মাঝখানে নিয়ে গেলেন। ছায়ামূর্তিরা আমাদের চারপাশে বৃত্তের উপর এসে দাঁড়াল। এই বইটা ধরো, দাদি আমাকে সেই ডায়েরি দিলেন। এবং এগুলো পড়ো। তিনি একটা পৃষ্ঠা খুলে দিলেন। পৃষ্ঠায় কিছু অদ্ভুত ভাষায় লেখা ছিল যা আমি চিনতাম না। কিন্তু অদ্ভুতভাবে আমি বুঝতে পারছিলাম কিভাবে শব্দগুলো উচ্চারণ করতে হবে। পড়ো, দাদি আবার বললেন। আমি পড়তে শুরু করলাম। শব্দগুলো আমার মুখ থেকে বের হচ্ছিল যেন আমি জন্ম থেকেই এই ভাষা জানি। যত আমি পড়ছিলাম ততই বৃত্তটা আলোকিত হয়ে উঠছিল, চাঁদের আলো উজ্জ্বল হয়ে। ছায়ামূর্তিরা একটা গান গাইতে শুরু করল, একটা ধীর মন্ত্রমুগ্ধকর সুর। আমি পড়তে থাকলাম, তাদের গানের সাথে আমার শব্দ মিশে গেল। হঠাৎ আমি বুঝতে পারলাম যে আমি কি পড়ছি। এটা একটা আহ্বান, এমন কিছুকে ডাকার জন্য যা এই পৃথিবীর নয়। আমি থামতে চাইলাম, কিন্তু পারলাম না। আমার মুখ থেকে শব্দ বের হতে থাকল, যেন কেউ আমাকে নিয়ন্ত্রণ করছে। বৃত্তের চারপাশের বাতাস ঘুরতে শুরু করল, একটা ঘূর্ণি তৈরি করল। চাঁদের আলো এখন বৃত্তের উপর একটা উজ্জ্বল স্তম্ভ তৈরি করেছে। ছায়ামূর্তিদের গান জোরে হচ্ছিল, আমার শব্দ জোরে হচ্ছিল। তারপর হঠাৎ করে বৃত্তের মাঝখানে মাটি ফেটে গেল। একটা ফাটল দেখা দিল যা ক্রমশ বড় হতে লাগল। ফাটল থেকে একটা আলো বের হচ্ছিল, উজ্জ্বল নীল আলো। আমি চোখ বন্ধ করলাম, আলো এত তীব্র ছিল যে আমি দেখতে পারছিলাম না। যখন আমি আবার চোখ খুললাম, ফাটলটা একটা গর্তে পরিণত হয়েছিল, যার ভেতর দিয়ে আমি দেখতে পাচ্ছিলাম না। কিন্তু আমি অনুভব করতে পারছিলাম যে ওপারে কিছু আছে যা আমাকে দেখছে। সুদীপ, আমি ডাকলাম। সুদীপ, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? গর্ত থেকে একটা শব্দ এলো, যেন কেউ আমার নাম ডাকছে। আমি আরও কাছে গেলাম। আমি দেখতে পেলাম যে গর্তের ভেতর কিছু নড়াচড়া করছে। সুদীপ, তুমি কি সেখানে? আমি আবার ডাকলাম। অঞ্জু। গর্তের ভেতর থেকে একটা আওয়াজ এলো। সাহায্য করো। আমি আরও কাছে গেলাম, এবার গর্তের একদম ধারে। আমি নিচে তাকালাম, কিন্তু দেখতে পেলাম না। শুধু অন্ধকার আর সেই উজ্জ্বল নীল আলো। অঞ্জু, আমাকে টেনে তোলো। আওয়াজটা আবার এলো। আমি হাত বাড়ালাম গর্তের দিকে। দাদি আমার পেছনে দাঁড়িয়েছিলেন, ছায়ামূর্তিরা এখনও গান গাইছিল। সাবধান, দাদি বললেন। কেবল সুদীপকে আনতে হবে, অন্য কাউকে নয়। গিয়ে আমি হাত বাড়িয়ে রাখলাম। হঠাৎ আমি একটা হাত অনুভব করলাম যা আমার হাত ধরল। আমি জোরে টানতে লাগলাম। একটা মূর্তি গর্ত থেকে বের হয়ে এলো। কিন্তু এটা সুদীপ ছিল না। এটা একটা অদ্ভুত প্রাণী ছিল, মানুষের আকারের, কিন্তু তার চামড়া কালো এবং চকচকে, তার চোখ বড় এবং লাল। এটা আমার দিকে তাকিয়ে হাসল, তার দাঁত ধারালো। আমি চিৎকার করে উঠলাম আর আমার হাত ছিনিয়ে নিলাম। প্রাণীটা গর্তে ফিরে গেল। সাবধান, দাদি চিৎকার করলেন। ওরা তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। শুধু সুদীপের গলা শোনো। আমি আবার চেষ্টা করলাম। সুদীপ, তোমার গলা দিয়ে কিছু বলো যাতে আমি তোমাকে চিনতে পারি। গর্ত থেকে অনেক আওয়াজ আসতে লাগল, যেন অনেক লোক আমাকে ডাকছে। কিন্তু তারপর আমি সুদীপের গলা শুনলাম, স্পষ্ট এবং পরিষ্কার। অঞ্জু, মনে আছে আমরা ছোটবেলায় পুকুরে সাঁতার কাটতাম? মনে আছে আমি একবার ডুবে গিয়েছিলাম আর তুমি আমাকে বাঁচিয়েছিলে? আবার আমাকে বাঁচাও। এটা সুদীপ। এটা এমন একটা ঘটনা যা শুধু আমরা দুজন জানি। আমি আবার হাত বাড়ালাম। আবার একটা হাত আমার হাত ধরল। এবার আমি টেনে তুললাম আর সুদীপকে গর্ত থেকে বের করে আনলাম। সে আমার পাশে মাটিতে পড়ে গেল, হাঁপাতে হাঁপাতে। সে দেখতে অনেক পরিবর্তন হয়েছে। তার চুল সাদা হয়ে গেছে, তার চেহারা শুকিয়ে গেছে। সুদীপ, আমি তাকে জড়িয়ে ধরলাম। কিন্তু তখনই আমি বুঝতে পারলাম যে কিছু ভুল হয়েছে। সুদীপের দেহ আমার বাহুতে শক্ত হয়ে গেল, তারপর সে আমার দিকে তাকালো, তার চোখ লাল। ধন্যবাদ, অঞ্জলি, সে বলল, কিন্তু তার গলা আর সুদীপের মতো ছিল না। তুমি আমাকে মুক্ত করেছ, গু। আমি পেছনে সরে গেলাম। এটা সুদীপ নয়। দাদি, আমি চিৎকার করে উঠলাম। দাদি আমার পাশে এসে দাঁড়ালেন। এটা সুদীপ নয়, তিনি বললেন। এটা একটা ভূত যে তোমাকে বিভ্রান্ত করেছে। গি নকল। সুদীপ হাসতে লাগল, একটা ভয়ঙ্কর হাসি। আমি অনেক বছর ধরে অপেক্ষা করছি, সে বলল। অনেক বছর ধরে আটকা ছিলাম সেই পোর্টালে। এখন আমি মুক্ত। এবং এই শরীর এখন আমার। গু না, আমি চিৎকার করলাম। দাদি আমার হাত ধরলেন।
চিন্তা করো না, আমরা একে আবার পোর্টালে ফেরত পাঠাবো। দাদি আবার সেই বইটা খুললেন আর আমাকে পড়তে বললেন। আমি পড়তে শুরু করলাম, এবার অন্য পৃষ্ঠা থেকে। আবার সেই অদ্ভুত ভাষা, কিন্তু এবার